আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লেকচার নাম্বার 24 এ। সো 24 এ আমরা কি আলোচনা করব দেখতে পাচ্ছ টুডেস টপিকে লেখা আছে অ্যালকিনেস জারণ এবং পলিমারকরণ। অ্যালকিনেস জারণ এবং পলিমারকরণ বোর্ড পরীক্ষা থেকে শুরু করে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় কিছু ছোট ছোট এমসিকিউ এখান থেকে চলে আসতে পারে এবং আমাদের বোর্ড এক্সামের পরীক্ষার প্রশ্নতে এবং আমাদের কলেজ এক্সামের পরীক্ষার প্রশ্নতে খুব ইম্পর্টেন্ট আজকের টপিকটা। সো খাতা কলম নিয়ে সবাই বসে যাও এবং আজকে আলোচনা করবো অ্যালকিনেস জারণ এবং পলিমারকরণ। সো খেয়াল করে দেখবা অ্যালকিনেস জারণটা অ্যাকচুয়ালি মেইনলি কি জন্য করা হয়? অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা প্রমাণ করার জন্য করা হয়। কি জন্য করা হয়? অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা প্রমাণ করার জন্য করা হয়। সো আমরা দেখে নিচ্ছি অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা কিভাবে প্রমাণ করব। সো খেয়াল করে দেখো অ্যালকিনের জারণ করা হয় অ্যালকিনের জারণ পরীক্ষার মাধ্যমে। অ্যালকিনের জারণ পরীক্ষার মাধ্যমে, আই রিপিট, অ্যালকিনের জারণ পরীক্ষার মাধ্যমে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা প্রমাণ করা হয়। সো অ্যালকিনের জারণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা প্রমাণ করা হয়। আই রিপিট, অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। সো অ্যালকিনের অসম্পৃক্ততার অসম্পৃক্ততা পরীক্ষা প্রমাণ করা হয়, প্রমাণ করা হয়। সো অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষার প্রমাণ করা হয়। সো এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল অসম্পৃক্ততা পরীক্ষা কিভাবে? অসম্পৃক্ততা পরীক্ষা মানে কি? অসম্পৃক্ততা পরীক্ষা মানে হচ্ছে সেখানে ডাবল বন্ডের উপস্থিতি পাওয়া যাবে। কারণ যেখানে ডাবল বন্ড থাকবে সেটাই মনে রাখবা, যেখানে ডাবল বন্ড থাকবে সেটাই কিন্তু অসম্পৃক্ত একটা কি যৌগ। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড তিনটাই কিন্তু কি, অর্থাৎ যেখানে পাই বন্ড থাকবে, সহজ কথা, যেখানে পাই বন্ড থাকবে সেটা অসম্পৃক্ত যৌগ। যেখানে পাই বন্ড থাকবে সেটাই কি হবে? অসম্পৃক্ত যৌগ হবে। আচ্ছা, এখন আমি কি বললাম দেখো অ্যালকিনের জারণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা প্রমাণ করা হয়, তাই না? আচ্ছা, এখন এই অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা বলেছিলাম জারণ প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণ করা হয়। তাহলে জারণ পরীক্ষা মানে কি? মানে জারণ প্রক্রিয়া বা জারণ পরীক্ষা মানে কি খেয়াল করে দেখবা। জারণ প্রক্রিয়া বা জারণ পরীক্ষাটাকে বলা হয় অ্যাকচুয়ালি বিয়াদ্রবণ পরীক্ষা। কি পরীক্ষা? বিয়াদ্রবণ পরীক্ষা। কারণ এখানে একটা বিয়াদ্রবণ নেওয়া হয়। বিয়াদ্রবণ কি সেটা একটু পর আলোচনা করছি। আমাকে বলো বিয়াদ্রবণ দিয়ে আমি কি বলবো? অ্যালকিনের জারণ পরীক্ষা সংগঠিত করা হয়। আমি লিখবো যে এখানে এখানে মূলত বিয়াদ্রবণ দ্বারা, কোন দ্রবণ দ্বারা? বিয়াদ্রবণ দ্বারা, আই রিপিট, মূলত বিয়াদ্রবণ দ্বারা অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করা হয়। অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করা হয় অথবা নির্ণয় করা হয়, যে কোনো একটা বলতে পারো, তাই না? যে কোনো একটা বলতে পারো। আসলে কি কিভাবে প্রমাণ করা সেটা নিয়ে আলোচনা করবো। তো তবে তার আগে আমাকে জানতে হবে যে বিয়াদ্রবণ মানে কি। আমাকে জানতে হবে বিয়াদ্রবণ মানে কি। আমি একটু বিয়াদ্রবণ কাকে বলে একটু শিখে নিচ্ছি। বিয়াদ্রবণ কাকে বলে? আচ্ছা, খেয়াল করে দেখো বিয়াদ্রবণ হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণকে, কি বললাম? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণকে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণকে। সো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণকে বেয়ার দ্রবণ বলে। সো কি দ্রবণ বলে? আমাকে বলো। বেয়ার দ্রবণ বলে। সো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণকে কি বলা হয়? বেয়ার দ্রবণ বলে। আবার বলতেছি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণকে বেয়ার দ্রবণ বলে। অর্থাৎ এই বেয়ার দ্রবণ দ্বারা আমি অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করতে পারবো এবং এই বেয়ার দ্রবণ থেকে একটা জাইমন অক্সিজেন বের হবে। ওই জাইমন অক্সিজেনটা অ্যালকিনকে জারিত করবে বিদায় সেটাকে বলা হচ্ছে জারণ পরীক্ষা। অর্থাৎ যেটা জারণ পরীক্ষা সেটাই হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, জিনিসটা কি আমি একটু বলতেছি। ফার্স্ট অফ অল এটা লিখে নাও, বেয়ার দ্রবণ মানে কি দেখা হয়েছে। আচ্ছা, এখন আমি একটা কাজ করব, এই যে বেয়ার দ্রবণ যেটা বের হয়েছে সেটা একটা রিঅ্যাকশন বের হবে, তাই না? সেটা রিঅ্যাকশন করবে কিরকম খেয়াল করে দেখো রিঅ্যাকশনটা কি। আচ্ছা, জারণ পরীক্ষা কেমনে করা হয় এটার মাধ্যমে খেয়াল করে দেখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম KMnO4 এবং ক্ষারীয় মানে হচ্ছে সেটা কি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ হবে, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখবা সেটা হচ্ছে এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড,
আমি বিক্রিয়া করালাম, আমি কি করলাম, বিক্রিয়া করালাম। সো বিক্রিয়া করানোর পর আমি এটাকে 2 মোল 2 মোল দিব, কি কয় মোল কয় মোল দিব, 2 মোল 2 মোল দিব। ওকে, জাস্ট আমার একটা সমাধান করানোর সুবিধাতে আমি 2 মোল 2 মোল দিলাম। তো 2 মোল 2 মোল দিলে কি হচ্ছে খেয়াল করে দেখো, 2k MnO4। ওকে, 2k2 MnO4 কি বললাম দেখো, 2k2 MnO4 অর্থাৎ পটাশিয়াম 4টা ছিল না, 4টায় বসাইছি। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো পটাশিয়াম 4টা ছিল, পটাশিয়াম 4টা হয়ে গেছে, ম্যাঙ্গানিজ 2টা ছিল, ম্যাঙ্গানিজ 2টা হয়ে গেছে। এখন লাস্টে গিয়ে বের হচ্ছে কি জানো, পানি এবং একটা জাইমান অক্সিজেন। এটা কি মূলত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশন দেওয়া হয়, সেখানে একটা জাইমান অক্সিজেন উৎপন্ন হবে, সেখানে একটা কি উৎপন্ন হবে, জাইমান অক্সিজেন। এটাকে বলা হচ্ছে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটাই হচ্ছে মূলত আমার অ্যালকিনকে জারিত করবে। অর্থাৎ অ্যালকিনের জারণ পরীক্ষা কখন হবে, যখন বেয়ার দ্রবণ থেকে উৎপন্ন জাইমান অক্সিজেন জারিত হবে। আর রিপিট, বেয়ার দ্রবণ থেকে উৎপন্ন জাইমান অক্সিজেন জারিত হবে, সেটাই অ্যালকিনকে কি হবে, জারণ অ্যালকিনের সাথে জারণ পরীক্ষা সংঘটিত হবে। অর্থাৎ আমি যখন এখানে লিখলাম যে ইথিন, খেয়াল করে দেখো ইথিন, এখন বেয়ার দ্রবণ থেকে উৎপন্ন জাইমান অক্সিজেন, কি বললাম, বেয়ার দ্রবণ থেকে উৎপন্ন জাইমান অক্সিজেন এবং পানি সহ আসবে, পানি সহ আসবে, আসবে না? আচ্ছা, আসার পরে এখানে উপরে কি ছিল আমাকে বলো, এখানে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তোমাদের কিন্তু বইয়ের মধ্যে, তোমাদের বুকের মধ্যে কিন্তু রিঅ্যাকশন এটা দেখানো হয়, সরাসরি কিন্তু রিঅ্যাকশন এটাই দেখানো হয় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশন, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশন, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো আমি এখানে বললাম CH, আমি এখানে বললাম CH। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা যে পানির সাথে যদি জাইমান অক্সিজেন দেওয়া হয়, কি দেওয়া হয়, পানির সাথে যদি জাইমান অক্সিজেন দেওয়া হয়, তাহলে মিলে কি হচ্ছে বলো, H2O2, তাই না? H2O2 মানে সেখানে OH কয়টা, একটা, আবার OH কয়টা, আরেকটা। সো মিলে OH কয়টা হচ্ছে, 2টা হচ্ছে। সো 2টা OH আমি পাচ্ছি। সো একটা OH এখানে যুক্ত হবে, আর একটা OH এখানে যুক্ত হবে, তাই না? আর এখানে 2 কয়টা, 2টা, 2টা। তো CH2OH, CH2OH এটাকেই বলা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটাকেই বলা হচ্ছে কি, ইথিলিন গ্লাইকল। আর আই রিপিট, এটাকে বলা হচ্ছে ইথিলিন। লিন স্পেলিং ভুল হতে পারে, ইথিলিন, ইথিলিন। ওকে, ইথিলিন, দেখো ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। আমি আবার বলছি ইথিলিন গ্লাইকল, বোঝা গেছে? এটাকে বলা হয় গ্লাইকল। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা ছিল কিন্তু পার্পল। কি কালার ছিল, পার্পল কালার ছিল। অনেক বইয়ে দেখবা হতে পিঙ্ক থাকতে পারে, যাই হোক পার্পল কালার। পার্পল কালারটা অ্যাকচুয়ালি যখন ইথিলিন গ্লাইকল তৈরি হয় না, সেখানে সেটা হয়ে যায় কালারলেস। কি হয়ে যায়, কালারলেস। কালারলেস মানে কি, কালারলেস মানে কি, কালারলেস মানে হচ্ছে বর্ণহীন, অর্থাৎ সেটা হয়ে যায় বর্ণহীন। অর্থাৎ বর্ণহীন ইথিলিন গ্লাইকল তৈরি হবে, এবং বর্ণহীন ইথিলিন গ্লাইকলের মাধ্যমে হচ্ছে আমার অ্যালকিনের অসমমিততার পরীক্ষা প্রমাণ করা হবে। সো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে অ্যালকিনের জারণ পরীক্ষা ব্যাখ্যা করো, অথবা অ্যালকিনকে কিভাবে তুমি অসম্পৃক্ততার পরীক্ষা দেখাবা, অর্থাৎ অ্যালকিন কিভাবে অসম্পৃক্ততা দেখাবে সেটা আমি কেমনে বুঝবো, তো তুমি বলবা ফার্স্ট অফ অল অ্যালকিনের জারণ পরীক্ষার মাধ্যমে অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করা হয়। এখানে জারণ পরীক্ষা বলতে বোঝানো হচ্ছে অ্যালকিনের বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ কাকে বলে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলীয় দ্রবণকে বেয়ার দ্রবণ বলে, এবং এই বেয়ার দ্রবণ থেকে উৎপন্ন জাইমান অক্সিজেন আমার অ্যালকিনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ উৎপন্ন জাইমান অক্সিজেন কোনটা, যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে বের হবে, অর্থাৎ বেয়ার দ্রবণ থেকে বের হবে। অর্থাৎ বেয়ার দ্রবণ থেকে উৎপন্ন জাইমান অক্সিজেন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ পরিবর্তন করে, অর্থাৎ বর্ণ পরিবর্তন বলতে বর্ণহীন করে আমার কালারলেস অর্থাৎ বর্ণহীন ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে, এবং বর্ণহীন ইথিলিন গ্লাইকল উৎপন্ন করার মাধ্যমে আমরা অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করতে পারি। অর্থাৎ বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমরা অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করতে পারি। সো জিনিসটা খুবই সিম্পল ছিল, এভাবে বানিয়ে লিখে দিবা, ইনশাআল্লাহ তুমি ইজিলি পরীক্ষা কত পাবা, 2 মার্কস পাবা। অর্থাৎ এটা কিন্তু 2 মার্কসের জন্য আসে, মাঝে মাঝে 3 মার্কসের জন্য আসে। সো 3 মার্কস এবং 2 মার্কস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়তো মার্কস বলতে পারছো মাত্র 2 মার্কস, মাত্র 3 মার্কস না, 2 মার্কস 3 মার্কসের কারণে কিন্তু তোমাদের এইচএসসির এ প্লাস নিশ্চিত হবে, কারণ এটা কিন্তু অনেক কন্ট্রিবিউশন রাখবে। সো সেই ক্ষেত্রে যেভাবে বলছে সেভাবে লিখে দিবা। আচ্ছা, এরপরে অ্যালকিনের জারণ পরীক্ষা গেল। তো অ্যালকিনের জারণ পরীক্ষার পরে আরেকটা পরীক্ষা আসবে, সেটা হচ্ছে অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। অ্যালকিনের কি পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। সো এটা লিখে নিচ্ছি, অ্যালকিনের কি পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। অ্যালকিনের কি পরীক্ষা, ব্রোমিন। অ্যালকিনের কোন পরীক্ষা বলো, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। সো অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা একটু লিখে নিচ্ছি সবাই, অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। সো কি পরীক্ষা বলো, অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। সো অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কি, এটার মাধ্যমে কি করা হয় দেখো, অ্যালকিনের জারণ পরীক্ষার মধ্যে, অথবা বলতে পারো অ্যালকিনের
বিয়ার দ্রবণ, অ্যালকিনের বিয়ার দ্রবণ পরীক্ষার মতো অ্যালকিনের বিয়ার দ্রবণ পরীক্ষার মতো অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়েও অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করা হয়। অর্থাৎ অ্যালকিনের বিয়ার দ্রবণ পরীক্ষার মতো অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে অ্যালকিনের অসম্পৃক্ততা প্রমাণ করা হয়। অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ করা হয়। সো অ্যালকিনের বিয়ার দ্রবণ পরীক্ষার মতো অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ করা হয়। কিভাবে সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল এখানে একটা ব্রোমিন দ্রবণ কি লাগবে, মানে একটা ব্রোমিন দ্রবণ লাগবে, তো ব্রোমিনের একটা সলিউশন লাগবে। সেটা কেমনে বানাবো, সেটা খুবই সিম্পল। ফার্স্ট অফ অল আমরা ব্রোমিনের একটা সলিউশন বানাবো। কিভাবে বানাবো, আমরা ফার্স্ট এটা ব্রোমিন নিব এবং ব্রোমিনের সাথে আমরা কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করব। কি ইউজ করব, কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করব। সো কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করার পরে আমরা খেয়াল করে দেখব, দেখো ব্রোমিনের সাথে কার্বন টেট্রাক্লোরাইড না হবে, কি না হবে বলো, কার্বন টেট্রাক্লোরাইড। সো ব্রোমিনের সাথে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ নিলে সেখানে তৈরি হবে ব্রোমিন দ্রবণ। সেখানে কি তৈরি হবে বলো, ব্রোমিন দ্রবণ তৈরি হবে। কি তৈরি হবে বলো, ব্রোমিন দ্রবণ তৈরি হবে। এই যে ব্রোমিন দ্রবণ যে তৈরি হচ্ছে সেটা কত পার্সেন্ট জানো, সেটা হচ্ছে 5%। আমরা 5% ইউজ করব, আমরা 5% ব্যবহার করব। 5% অর্থাৎ তার কনসেন্ট্রেশন, তার ঘনমাত্রাটা পার্সেন্টেজে প্রকাশ করা হচ্ছে। ওকে, সো 5% ব্রোমিন দ্রবণ আমরা ইউজ করব, তাই না? আচ্ছা, এই 5% ব্রোমিন দ্রবণটাকে নিয়ে, অর্থাৎ এই 5% ব্রোমিন সলিউশনটাকে নিয়ে আমরা অ্যালকিনের সাথে বিক্রিয়া করাবো। অর্থাৎ আমি অ্যালকিন নিলাম এবং আমি সেই 5% ব্রোমিন সলিউশনটা নিলাম। সো সেই 5% ব্রোমিন সলিউশনটা কিভাবে দেখো, ব্রোমিন সলিউশন সে 5%, খেয়াল করে দেখো 5% নিব, ব্রোমিন সলিউশনটা নিছি। নেওয়ার পরে এখানে কি ছিল আমাকে বলো, কার্বন টেট্রাক্লোরাইড ছিল না, কার্বন টেট্রাক্লোরাইড আমি ইউজ করব। ওকে, আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইড মেইনলি ইউজ করা হয়েছে ব্রোমিন দ্রবণ তৈরি করার জন্য। সো আমি কি করলাম, CH ডাবল বন্ড ছড়ে যাবে। সো आंसर আসবে কি বলো, ব্রোমিন। এখানে কি আসবে বলো, ব্রোমিন। সো এটা কি হচ্ছে বলো, এটা হচ্ছে 1,2 ডাইব্রোমো, 1,2 ডাইব্রোমো কার্বন কয়টা, দুইটা, নাম হবে কি ইথেন। খেয়াল করে দেখো 1,2 ডাইব্রোমো ইথেন বলা হচ্ছে না, এই 1,2 ডাইব্রোমো ইথেন এটাও কিন্তু হবে বর্ণহীন। অর্থাৎ ব্রোমিনের কালার কি ছিল এখানে, লাল, অর্থাৎ তরল লাল বর্ণের ব্রোমিন দ্রবণ। এটা ছিল অ্যাকচুয়ালি তরল লাল বর্ণের ব্রোমিন দ্রবণ। এটা কি ছিল আমি বলে দিচ্ছি, তরল লাল বর্ণের লাল বর্ণের ব্রোমিন দ্রবণ। তরল লালটা রেড কালার দিয়ে দিচ্ছি, তরল লাল বর্ণের ব্রোমিন দ্রবণ, তরল লাল বর্ণের ব্রোমিন দ্রবণ। অর্থাৎ পরবর্তীতে এই ব্রোমিন দ্রবণের লাল বর্ণটা হচ্ছে কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। অর্থাৎ এটাও সেম, যে বর্ণহীন হওয়ার কারণে আমরা বুঝতে পারি সেখানে কি আছে, অ্যালকিন রয়েছে। অর্থাৎ তোমাকে যখন বলা হচ্ছে ভাইয়া এটা অ্যালকিনের দ্রবণ কিনা আমাকে পরীক্ষা করে দেখাও, তুমি বলবা কোনো সমস্যা নাই, আমি দুইভাবে দেখাতে পারবো যেটা অ্যালকিন কিনা। আমি ফার্স্ট অফ অল আগে দেখবো আসলে মেইনলি অ্যালকিন না, এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, মানে অসম্পৃক্ত যৌগ কিনা, অসম্পৃক্ত মানে সেখানে পাই বন্ড আছে কিনা। সো কেমনে দেখবো, আমি ফার্স্টে জারণ পরীক্ষা করাবো, সেটা হচ্ছে বিয়ার দ্রবণ পরীক্ষা। যদি আমার বিয়ার দ্রবণ পরীক্ষার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পার্পেল বর্ণটা যদি চলে যায় তাহলে সেটা বর্ণহীন বলতে বর্ণহীন যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে কি আছে, অসম্পৃক্ত যৌগ রয়েছে। আর অ্যালকিনের ব্রোমিন দ্রবণের লাল বর্ণটা যদি বর্ণহীন হয়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে অসম্পৃক্ত যৌগ রয়েছে। অর্থাৎ ব্রোমিন দ্রবণের সাথে একবার বিক্রিয়া করবো আর একবার বিক্রিয়া করবো বিয়ার দ্রবণের সাথে, এবং দুইবারে যদি কালারলেস হয়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে কি রয়েছে, অসম্পৃক্ত যৌগ রয়েছে। সো আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এটা ছিল আমাদের অ্যালকিনের জারণ পরীক্ষা এবং লাস্টে ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা। দুইটাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা একবার হচ্ছে পজ করে লিখে ফেলো, আমি 1 থেকে 5 গুনবো, তোমরা তার মধ্যে যা যা লেখা দরকার সবকিছু লিখে ফেলবে। এবং
ব্যাখ্যাটা, যেমন এটা ব্যাখ্যা যদি বলতে পারো লিখে ফেলবা, নিচ থেকে ব্যাখ্যাটা লিখবা। ব্যাখ্যা কিভাবে লিখবা আমি বলি, অ্যালকিনের বেয়ার দ্রবণ পরীক্ষার মতো আমরা অ্যালকিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে অ্যালকিনের অসম্পৃক্ত পরীক্ষা প্রমাণ করতে পারি। কিভাবে? নিম্নতা ব্যাখ্যা করা হলো। তো দেখতে পাচ্ছি আমরা ফার্স্টে 5% একটা ব্রোমিন দ্রবণ তৈরি করবো। কেমনে? ব্রোমিনকে আমি যদি কার্বন টেট্রার সাথে মিশিয়ে আমার 5% ব্রোমিন দ্রবণ তৈরি করা হলো। এই 5% ব্রোমিন দ্রবণটা আমরা অ্যালকিনের সাথে বিক্রিয়া করাবো। অ্যালকিনের সাথে বিক্রিয়া করে আমরা অ্যালকিনের সাথে সংযোজন করাবো, এটাকে বলা হয় অ্যালকিনের সাথে সংযোজন। এতটা এই 5% ব্রোমিন দ্রবণের সাথে অ্যালকিনের সংযোজন বিক্রিয়ায় বর্ণহীন 1,2 ডাইব্রোম উৎপন্ন করে, যা ব্রোমিন দ্রবণে বর্ণ পরিবর্তন হয়ে বর্ণহীন হয়ে যায়। অর্থাৎ ব্রোমিন দ্রবণে বর্ণটা পরিবর্তন হয়ে, লাল বর্ণটা পরিবর্তন হয়ে বর্ণহীন হয়ে যায়, যা উৎপন্ন করে 1,2 ডাইব্রোমো ইথেন। এবং এই বর্ণহীন 1,2 ডাইব্রোমো ইথেনের মাধ্যমে আমরা সেখানে অ্যালকিনের অস্তিত্ব প্রমাণ করতে পারি অথবা অ্যালকিনের উপস্থিতি প্রমাণ করতে পারি। ডান এন্ড ডাস্টেড। আশা করি শেষ। ভেরি গুড। সো অ্যালকিনের এটা কি এর কথা চলে আসছে বলো, অ্যালকিনের পলিমারকরণে। অ্যালকিনের পলিমারকরণ ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে অ্যালকিনের পলিমারকরণটা। সো অ্যালকিনের পলিমারকরণ হচ্ছে আমাদের নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক কি? অ্যালকিনের পলিমারকরণ। সো অ্যালকিনের পলিমারকরণটা কি? ফার্স্ট অফ অল তার আগে পলিমারকরণটা বুঝতে হবে। পলিমারকরণ মানে কি? পলিমারকরণ হচ্ছে যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করলে সেই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার এবং সেই ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে মনোমার। এবং এই পলিমার উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। স্যার এত স্পিডে কথা বলেন, কিছুই বুঝি নাই। আমি আবার বলছি, যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু, যখন খেয়াল করে দেখো, খুবই ইন্টারেস্টিং এটা, যখন একই ধরনের যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করবে, কি বললাম? একটা বৃহৎ অণু গঠন করবে। সেই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার। আর সেই বৃহৎ অণুকে যদি পলিমার বলা হয়, তাহলে ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে মনোমার। এটা তো ক্ষুদ্র অণু না, এই ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে মনোমার। আমি আবার বলছি, ক্ষুদ্র অণুকে মনোমার বলে। আবার বলছি, ক্ষুদ্র অণুকে মনোমার বলে। আচ্ছা, যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে, লিখো ডেফিনিশনটা লিখে দিচ্ছি। যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু, কি বললাম? যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে, কি বললাম? পরস্পর সমযোজী বন্ধনে। এই দেখো, পরস্পর সমযোজী বন্ধনে। আমি আবার বলছি, পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে, যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটি বৃহৎ অণু গঠন করে, কি বললাম? একটি বৃহৎ অণু গঠন করে, তখন সেই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার। তখন সেই বৃহৎ অণুকে পলিমার এবং ক্ষুদ্র অণুকে মনোমার বলে। শেষ। খুবই ইজি একটা টপিক ছিল, বুঝা গেছে এটা? এবং এখানে আরেকটা লাইন লিখবা যে এইরূপ পলিমার উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এইরূপ পলিমার উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বললাম? এইরূপ পলিমার উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। উৎপন্ন হওয়ার প্রক্রিয়া বা বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এরূপ পলিমার উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। বিক্রিয়াটা একটু সুন্দর করে লিখি। আশা করি ক্লিয়ার লিখে বলছো সবাই।
তাই না? খুবই ইজি না এটা? খুবই ইজি। আচ্ছা, ভেরি গুড। এখন তাহলে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে এই যে পলিমার যেমন আমরা শিখলাম না, এখন আমরা চলে আসছি নতুন একটা বিক্রিয়াতে। খেয়াল করে দেখো, আমরা এখন ইথিনের পলিমারকরণ করব। মানে অ্যালকিন বলতে অ্যাকচুয়ালি ইথিন, ফার্স্টে ইথিন দিয়ে শুরু হবে। আমি কি করলাম? ইথিনের পলিমারকরণ করলাম। কার পলিমারকরণ করলাম? ইথিনের পলিমারকরণ করে একটু দেখি কেমন লাগে। ইথিনের পলিমারকরণ করব। কার পলিমারকরণ করব বলো? ইথিনের পলিমারকরণ করব। খেয়াল করে দেখো, আমি ইথিন নিলাম CH2, তা আমি অনেকগুলো ইথিন নিব, তাই না? আমি অনেকগুলো ইথিন নিছি। পলিমারকরণ মানে কি? অনেকগুলো একই ধরনের, মানে একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু নিবা। সো অনেকগুলো ইথিন নিছি আমি অনেকগুলো ইথিন নিছি। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি যখন অনেকগুলো ইথিন নিব এবং এখানে আমি কিছু চাপ দিব এবং তাপমাত্রা দিব। এবং কি দিব? তাপমাত্রা দিব। ঠিক আছে, আমি তাপমাত্রা দিলাম হচ্ছে, আমি অক্সিজেন এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করে, অবশ্যই বায়ুর উপস্থিতিতে হবে। এবং আমি চাপটা দিব হচ্ছে 1500 থেকে 3000 ATM। 1500 থেকে 3000 ATM, তাই না? আর আমি তাপমাত্রা দিব 88 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, যখন টেম্পারেচার দাও, যখন তুমি চাপ দাও এবং একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু দিচ্ছ, তখন কি হয় জানো? এই যে ডাবল বন্ডগুলো আছে না, এই ডাবল বন্ড একটা কার্বনকে ধাক্কা মারে, অর্থাৎ ডাবল বন্ডগুলো কার্বনকে ধাক্কা মারা স্টার্ট করে। এই ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা মারবে, আবার এই ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা মারবে। কেন? একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত করছো। সো একটা ডাবল বন্ড আরেকটা কার্বন অণুকে ধাক্কা মারবে, একটা ডাবল বন্ড আরেকটা কার্বন অণুকে ধাক্কা মারবে, ওই ডাবল বন্ড যদি আরেকটা কার্বনের সাথে থাকে তাকে ধাক্কা মারবে। সো এভাবে ধাক্কা মারলে কি হবে জানো? এই ডাবল বন্ড যেটা আছে না, সেটা ব্রেক হয়ে যাবে। কিভাবে ব্রেক হবে খেয়াল করে দেখো, এখানে একটা বন্ড থাকবে, ওই বন্ডটা ওই কার্বনের সাথে চলে যাবে। কোন বন্ডটা? অর্থাৎ এই বন্ডটা ওই কার্বনের সাথে চলে যাবে, এই তো এইভাবে। আর ওই বন্ডটা ওই কার্বনের সাথে চলে যাবে, এই তো এইভাবে। ওই বন্ডটা ওই কার্বনের সাথে চলে যাবে, এই তো এইভাবে। এইভাবে করে যাবে, তাই না? এখানে আমি করে লিখছি 1 2 3 4 5 6 6টা, 1 2 3 4 5 6টা, পারফেক্ট না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা বন্ড থাকবে, এখানে একটা বন্ড থেকে যাবে। কেন? কারণ কার্বনের হাত ফিল আপ হয় নাই। কার্বনের হাত কি হয় নাই? ফিল আপ হয় নাই, তাই না? আচ্ছা, এখানে আমি একটা জিনিস এভাবে লিখলাম। এখন আমি এই সিম্পল জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। আমি এখানে অ্যান দিলাম। অ্যান মানে কি? মানে আমি অ্যান সহ ইথিন দিব। আমি কি দিব? অ্যান সহ ইথিন দিব। জিনিসটা আমি শর্টকাটে লিখতেছি, সেম জিনিসই বাট শর্টকাটে লিখতেছি। কিভাবে দেখো, আমি আবার দিলাম অক্সিজেন, আমি আবার দিলাম 1500 থেকে প্রায় 3000 ATM। আমি এখানে তাপমাত্রা দিলাম 250 ডিগ্রি সেলসিয়াস দিছি। দেওয়ার পর একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এখানে দিলাম CH2, অর্থাৎ এখানে CH2 কয়টা? একটা, এবং এখানে একটা, এবং সেটা হয়ে যাবে অ্যান সংখ্যক। শেষ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে পলিথিন। পলি কেন? কারণ অনেকগুলো ইথিনের পলিমারকরণ। সেটা পলি না, অনেকগুলো ইথিন আছে, এবং পলিইথিন অর্থাৎ পলিথিন মানে হচ্ছে পলিইথিন। যাহাই পলিথিন, আমরা যে পলিথিন প্যাকেট বলি না, সেটাই হচ্ছে এটা। সো আমরা পলিথিনও প্রস্তুত করে ফেলছি। এবং পলিথিন কেন প্রস্তুত করে বলো? যখন অসংখ্য মনোমার বলতে ইথিন একত্র যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করবে, এই যে বৃহৎ অণু গঠন করছে, সেটাকে বলা হচ্ছে পলিথিন। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো আমাদের এখন কি পড়া গেল? পলিথিন শেষ। সো পলিথিন হচ্ছে এটাই। এখন আমরা চলে যাচ্ছি পিবিসি। আচ্ছা, আরেকটা, এখান থেকে ইথিনের পলিমারকরণের পরে তুমি এখন বলতে পারো প্রোপিনের পলিমারকরণ করো তো, নিচ থেকে পারবা? এটা বাসায় করে ফেলবা। প্রোপিনের পলিমারকরণ, স্যার প্রোপিনের পলিমারকরণ কেমনে করে? সেম প্রোপিনটা আবার লিখবা, তখন হয়ে যাবে প্রোপিলিন। তখন কি হয়ে যাবে? প্রোপিলিন। অর্থাৎ পলিইথিন না, যেমন এটা প্রোপিন, মানে স্যার এটা হবে পলিপ্রোপিন। এটা কি হবে? পলিপ্রোপিন, অথবা প্রোপিলিনও বলা যায়, চাই যা হোক পলিপ্রোপিনই বলবা। সো পলিপ্রোপিনও সেম, পলি অনেকগুলো কি বের হয়েছে? প্রোপিন বের হয়েছে। সো এটা কি হবে বলো? পলিপ্রোপিন। সো প্রোপিনের চাইলে তুমি বের করতে পারো, এটা বের করে দিবা। ওকে, সো এটা বাসায় SW একটা প্র্যাকটিস করে দেখবা, ইনশাআল্লাহ সব পারবা। ওকে, পলিপ্রোপিন আর কি, এটা পলিপ্রোপিন হবে, পলিপ্রোপিন, অথবা এটাকে বলে পলিপ্রোপিলিন। আমার আসলে স্লিপ অফ টাং ছিল, পলিপ্রোপিন অথবা পলিপ্রোপিলিন। যেমন প্রোপিনের অপর নাম হচ্ছে প্রোপিলিন। যেমন তুমি ইথিনকে ইথিলিনও বলতে পারবা, কোনো সমস্যা নেই। ইথিন বলা, এগুলো কি জানো? ইথিন বলা আর ইথিলিন বলা সেম। যেমন এটাকে পলিইথিলিন বলতে পারবো, আর প্রোপিন বলা আর প্রোপিলিন বলা সেমই। এটাকে তুমি চাইলে পলিপ্রোপিলিন বলতে পারবো অথবা পলিপ্রোপিন বলতে পারবো। আশা করি শেষ। আচ্ছা, ভেরি গুড। এখন তাহলে আমরা চলে যাচ্ছি
আরেকটা কনসেপ্টে, সেটা হচ্ছে কি বলো, পিভিসি। স্যার পিভিসি মানে কি? পিভিসি মানে কি? পিভিসি মানে একটু শিখাচ্ছি। পিভিসি মানে কি? পিভিসি মানে হচ্ছে পলিভিনাল ক্লোরাইড। আই রিপিট, পিভিসি। পিভিসি মানে কি? পলিভিনাল ক্লোরাইড। আই রিপিট, পিভিসি মানে কি বলো? পলিভিনাল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাল ক্লোরাইড, তাই না? পলিভিনাল ক্লোরাইড। পিভিসি মানে কি? পলিভিনাল ক্লোরাইড। আচ্ছা, পিভিসি মানে কি? পিভিসি পাইপের কথা শুনছো? পিভিসি পাইপ যেটা বলা হয়, সেই পিভিসি পাইপ হচ্ছে এটাই, যেটা পিভিসি দিয়ে তৈরি হয়। আচ্ছা, পলিভিনাল ক্লোরাইড। পলিভিনাল ক্লোরাইড মানে কি? অসংখ্য ভিনাইল ক্লোরাইড একত্র যুক্ত হয়ে পলিভিনাল ক্লোরাইড উৎপন্ন করে। অসংখ্য ভিনাইল ক্লোরাইড, কি বললাম? অসংখ্য ভিনাইল ক্লোরাইড একত্র যুক্ত হয়ে পলিভিনাল ক্লোরাইড উৎপন্ন করে। কি হবে? আগে ফার্স্ট আমাকে শিখতে হবে ভিনাইল ক্লোরাইড মানে কি? ভিনাইল ক্লোরাইড। হোয়াট ইজ ভিনাইল ক্লোরাইড, তাই না? সো ভিনাইল ক্লোরাইড মানে কি একটু শিখে নিচ্ছি। দেখো, ভিনাইল ক্লোরাইড মানে হচ্ছে, আমি একটু বলি যে তুমি ধরো সাপোজ তোমাকে আমি বললাম ইথাইন দিছি, ধরো ইথাইন, এটা কি ইথাইন না? আচ্ছা, ইথাইনের সাথে আমি এখন বিক্রিয়া করালাম কাজ জানো? HCl। ভিনাইল ক্লোরাইড কিভাবে তৈরি হয় দেখো। এখন এখানে টেম্পারেচার থাকে 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এখানে মার্কিউরিক ক্লোরাইড দেওয়া থাকে। ওকে, আচ্ছা, এখন আমি এখানে CH বসালাম, ওকে। আচ্ছা, ডাবল বন্ড থাকবে এখানে একটা। কেন? খেয়াল করে দেখো, একটা হাইড্রোজেন কি করবে? পাই বন্ডকে ভাঙবে। সো ভাঙে কি করবে? সে হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে। আমার সাথে এগ্রি সবাই? CH টু CH, আর এই ক্লোরিনটা যুক্ত হবে এই জায়গায়। এটাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এবং এই ভিনাইল ক্লোরাইড গুলা, অর্থাৎ এই ভিনাইল ক্লোরাইড আবার নিচ্ছি, দেখো CH2 ডাবল বন্ড CHCl। ওকে, অসংখ্য ভিনাইল ক্লোরাইড উৎপন্ন করব, মানে উৎপন্ন বলতে একসাথে বিক্রিয়া করাবো। অসংখ্য ভিনাইল ক্লোরাইড একসাথে বিক্রিয়া করব, তবে পিভিসি তৈরি হবে। কিছু বোঝা গেছে? অসংখ্য ভিনাইল ক্লোরাইড একসাথে যুক্ত করলাম, অসংখ্য ভিনাইল ক্লোরাইড কি করলাম? একসাথে যুক্ত করলাম। একসাথে যুক্ত করলে কি তৈরি হবে? অর্থাৎ এটাকে আমি কি করবো দেখো, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ, অর্থাৎ এখানে একটা তাপমাত্রা উচ্চ চাপ দেওয়া থাকবে, এবং এখানে আমি কি করব? পলিমারকরণ প্রসেস করাবো। কি করাবো? পলিমারকরণ প্রসেস করাবো। পলিমারকরণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলো? পলিমারকরণ প্রক্রিয়া। সো পলিমারকরণ প্রক্রিয়া কিভাবে হচ্ছে খেয়াল করে দেখো, যে এখানে যখন তুমি হাই টেম্পারেচার এবং হাই প্রেসার, অর্থাৎ তুমি যখন আস্তে আস্তে তুমি টেম্পারেচার দিবা, এখানে যেমন এখানে একটা টেম্পারেচার দিতে হবে, হ্যাঁ, এখানে একটা টেম্পারেচার দিলা। ওকে, সো এই ডাবল বন্ড, সরি, এই ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা মারবে, মারছে। আবার এই ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা মারবে, ধাক্কা মেরে কিভাবে যুক্ত হবে খেয়াল করে দেখো। CH2 এখানে হবে, দেখো এই ডাবল বন্ডটা চলে গেছে না, CH হবে, এই জায়গায় Cl ছিল না, Clটা আমি এখন নিচে লিখতেছি, এই জায়গায় CH2 হবে, Clটা এই জায়গায় ছিল না, এই জায়গায় CH2 হবে, আর CHCl হবে। এবং খেয়াল করে দেখো, এই জায়গায় বন্ড কার্বন এখানে কয়টা ছিল? 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। ওকে, এই জায়গায় বন্ডটা খালি থাকবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এখানে আমি এই জিনিসটা লিখলাম, এটাকে আমি চাইলে শর্টকাটে এভাবে লিখতে পারতাম না? কিভাবে? আমি চাইলে এভাবে লিখতে পারতাম, CH2 ডাবল বন্ড CHCl লিখছি। লেখার পরে এখানে আমি N দিলাম, এবং আমি কি দিলাম? CH2 CH, এই জায়গায় Cl, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই যে তুমি যখন এটা দিলা, এটা যখন তুমি এখন দিলা, তো এটা যে N সংখ্যক দিলা, এবং এখানে তুমি এটা দিলা এরকম, এটাকে বলা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটাকে বলা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। সো আশা করি লিখে ফেলো সবাই। এটাকে বলা হচ্ছে কি? পলিভিনাইল ক্লোরাইড। ওকে, সো আশা করি লেখা শেষ। যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে পিবিসি, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি? পিবিসি। সংক্ষেপে কি বলা হচ্ছে বলো? পিবিসি। শেষ। ওকে, আমি মুছে বলতেছি, এটা পিবিসি, পলিভিনাইল ক্লোরাইড। লেখা শেষ।
পলিভিনাইল ক্লোরাইড CH2 ডাবল বন্ড CH Cl এবং এটাকে আমি সংক্ষেপে লিখলাম কি CH2ClN। বুঝা গেছে? ভেরি গুড। এখন কোথায় চলে যাবো আমরা? পলিস্টেরিনে। কোথায় চলে যাব? পলিস্টেরিন। কোথায় চলে যাব? পলিস্টেরিন। সো খেয়াল করে দেখো, পলিস্টেরিন, পলিস্টেরিন, পলিস্টেরিন প্রস্তুতিতে। সো পলিস্টেরিন তৈরি করার জন্য আগে স্টেরিন তৈরি করতে হবে। স্টেরিন কেন তৈরি করবো একটু খেয়াল করে দেখি। একটা বেনজিন বলাই নিলাম, বেনজিন বলাই, এটা একটা বেনজিন বলাই না? আচ্ছা, এই বেনজিন বলাইটা হচ্ছে এরকম দেখতে। আচ্ছা, নিছি, এখানে একটা আমি ইথিন মূলক নিব, মানে ইথিন মূলক না, অ্যাকচুয়ালি ইথিন যৌগ নিছি। আচ্ছা, এখানে আমি এখন নিব ড্রাই AlCl3। কি নিব বলো? ড্রাই AlCl3। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, বেনজিনের সব জায়গায় কি আছে? হাইড্রোজেন আছে, সব জায়গায় হাইড্রোজেন আছে। এটা শো করার দরকার না, জাস্ট আমি বললাম তোমাকে বোঝানোর জন্য উপরে একটা হাইড্রোজেন আমি দেখলাম। এই হাইড্রোজেন কি করবে? অ্যালকিনের পাই বন্ড দ্বারা আকর্ষিত হবে, কারণ হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রোফাইল আর পাই বন্ড মানে হচ্ছে ইলেকট্রন। সো ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভার, সে ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে। সো ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে সে একটা কি করবে? সে একটা ক্ষতি করে ফেলবে, খুব ভালো একটা ক্ষতি করে ফেলছে। ক্ষতিটা হচ্ছে কিরকম জানো? যে এখানে যখন আকর্ষিত হচ্ছে না, এটা দ্বারা আকর্ষিত হওয়া মানে কি? এটাকে ফার্স্টে ভাঙবে, অর্থাৎ এই হাইড্রোজেনটা এই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হচ্ছে, তা আকর্ষিত হয়ে এটার সাথে যুক্ত হয়ে যাবে। কিভাবে? খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল এখানে CH হবে একটা, কি হবে বলো? CH হবে। এবং CH যখন হচ্ছে, এখানে কি ছিল? 2 ছিল না? 2টা থাকবে। আর এখানে কি ছিল? একটা বন্ড ছিল। আর এখানে হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে, অর্থাৎ এই হাইড্রোজেন যেটা আছে না, সে ডাবল বন্ডে পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে এই হাইড্রোজেনে যুক্ত হবে। তুমি বলতে পারো এই হাইড্রোজেন এখানে যুক্ত হয় না, এখানে যুক্ত হচ্ছে না, কারণটা হচ্ছে এখানে কার্বন অলরেডি 4টা হাত ফিল আপ হয়ে গেছে। খেয়াল করে দেখো তো, 2 3 4 কার্বন 4টা হাত ফিল আপ হয়েছে, 3 4 কার্বন 4টা হাত ফিল আপ হয়েছে। আচ্ছা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ইথাইল বেনজিন। ইথাইল বেনজিন। এখন এই ইথাইল বেনজিনটাকে আবার দিব। স্যার আবার কি করাবেন? আবার কি করাবো দেখো, CH2 CH3। ইথাইল বেনজিনকে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এখানে ফেরিক অক্সাইড অথবা ক্রোমিয়াম অক্সাইড দিব, Cr2O3 ক্রোমিয়াম অক্সাইড। ওকে, এটা অথবা যে কোনো একটা এটা দিতে পারো। এবং এখানে আমি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। আচ্ছা, আমি একটা কাজ করে আমি ফেরিক অক্সাইড দিচ্ছি, ঠিক আছে? এতগুলো মাথা রাখার দরকার নেই, ফেরিক অক্সাইডই মাথা রাখো। ফেরিক অক্সাইড দিচ্ছি এবং সেটার সাথে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, আচ্ছা দিলে কি হবে দেখো, খেয়াল করে দেখো। এটা হচ্ছে টেম্পারেচার প্রভাবক হিসেবে কাজ করে, অ্যাকচুয়ালি এগুলা এটা প্রভাবক থাকে, তাই না? দিলে কি হবে দেখো, তুমি যখন মনে আছে তোমার যে তুমি যখন ছোট বন্ড থেকে, অর্থাৎ স্মল বন্ড থেকে তুমি যখন বড় বন্ডে যাও, বিগ বন্ডে যাও, স্মল বন্ড থেকে তুমি যখন বিগ বন্ডে যাও, তখন তুমি কি করো? ছোট বন্ড থেকে বড় বন্ডে গেলে তুমি তাপীয় বিয়োজন করো। ছোট বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড, তাপীয় বিয়োজন কেমনে করব? তাপীয় বিয়োজন হয়ে গেছে না? তাপীয় বিয়োজন মানে কি? তুমি তাপ দিবা, আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা না অ্যাকচুয়ালি 2টা হাইড্রোজেন বের হবে। কেমনে বের হবে খেয়াল করে দেখো, CH ডাবল বন্ড চলে আসবে, CH2 ডাবল বন্ড চলে আসছে, খেয়াল করে দেখছো? ডাবল বন্ড চলে আসছে, এই CH2। মূলত এটাকেই বলা হচ্ছে, বলো এটাকে কি বলা হচ্ছে? মূলত এটাকেই বলা হচ্ছে স্টেরিন অথবা স্টেরিন। স্পেলিং হচ্ছে এরকম, ইংলিশটা আমার ভুল হতে পারে, স্টেরিন ইংলিশটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, স্টেরিন। খেয়াল করে দেখো, স্টেরিন। বোঝা গেছে? স্মল বন্ড থেকে বিগ বন্ডে গেলে আমরা আসলে সচরাচর তাপীয় বিয়োজনই করি। এখন এই পলিস্টেরিনটাকে আমরা কি করলাম? আবার স্টেরিনটাকে আমরা এখন পলিমারকরণ করবো, অর্থাৎ অনেকগুলো স্টেরিন নিব। এখন আমি এই জিনিসটা ভাইয়া আপনাদেরকে আমি লং কাট আর দেখাবো না, আমি এখন ডিরেক্ট করে দিচ্ছি, কেমন? সবসময় লং কাট দেখাতে ভালো লাগে না। স্টেরিনটাকে আমি নিছি, নেওয়ার সাথে সাথে আমি এটাকে অ্যান সংখ্যক দিয়ে দিব এবং সেটা হয়ে গেছে কি? পলিস্টেরিন। পলিস্টেরিন কেমনে লিখবো খেয়াল করে দেখো, মানে অনেকগুলো স্টেরিন দিছি এবং সেটা হয়ে গেছে কি? পলিস্টেরিন। পলিস্টেরিন কেমনে লিখবো? CH
CH2, ওকে, এবং এটাই হচ্ছে পলিস্টেরিন। শেষ। এখানে তুমি অ্যানটা এভাবে বড় হাতে দিতে পারবা, মানে এইভাবে বড় করে সুন্দর করে, আর এটা হয়ে গেছে কি পলিস্টেরিন। সো এটার নামটা কি বলো? পলিস্টেরিন। নামটা কি বলো? পলিস্টেরিন। আমি আবার বলতেছি পলিস্টেরিন। এখন এটা কখন কোন প্রসেসে হয়? পলিমারকরণ প্রসেসে, অর্থাৎ এখানে পলিমারকরণ বিক্রিয়া করা হবে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা। ওকে, উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা আসলে মুখস্থ করতে হয় না যে কত তাপমাত্রা লাগবে, তুমি জাস্ট মাথায় রাখো উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা পলিমারকরণ, এবং সেটা হয়ে গেছে কি পলিস্টেরিন। ওকে, বোঝা গেছে? ভেরি গুড, ভেরি গুড। সো একটু পজ করে একবার দেখে নাও ঠিকভাবে লেখা হচ্ছে কিনা। পজ করে একবার দেখে নাও, লেখা হচ্ছে। আমি কতক্ষণ সরে গেছি, লেখা হয়েছে। পজ করে একবার লিখে নাও। ওকে, এখন আমরা চলে আসি ব্যবহারে। ব্যবহারগুলো কি কি? পলিস্টেরিনের ব্যবহারগুলো একটু শিখে নিচ্ছি। ব্যবহারগুলো ফর এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, দেখো, ঘরের ছাদ তৈরি জিনিসপত্র তৈরিতে, ঘরের ছাদ তৈরির, মানে ছাদ ঘরের ছাদ তৈরির জিনিসপত্র, কি বললাম, জিনিসপত্র তৈরিতে, ঘরের ছাদ তৈরি জিনিসপত্র তৈরিতে পলিস্টিরিনটা আমরা কি করব? ব্যবহার করব। এরপরে প্লাস্টিক সিরিঞ্জ তৈরিতে, কি বললাম, প্লাস্টিক সিরিঞ্জ, অর্থাৎ স্পেলিংটা ভুল হয়েছে, দেখো, প্লাস্টিক সিরিঞ্জ তৈরিতে, কি বললাম, প্লাস্টিক সিরিঞ্জ, হ্যাঁ, প্লাস্টিক সিরিঞ্জ তৈরিতে। তারপর হচ্ছে রেইনকোট তৈরিতে, গ্রামোফোন রেকর্ডে, কি বললাম, গ্রামোফোন রেকর্ডে, ওকে, গ্রামোফোন রেকর্ডে। এরপর হচ্ছে কৃত্রিম চামড়া তৈরিতে, কি বললাম, কৃত্রিম চামড়া তৈরিতে, কৃত্রিম চামড়া তৈরিতে কি ব্যবহার করা হয় বলো? পলিস্টেরিন ব্যবহার করা হয়। তো কৃত্রিম চামড়া তৈরিতে পলিস্টেরিন ব্যবহার করা হয়। কৃত্রিম চামড়া তৈরিতে পলিস্টেরিন ওকে, শেষ। সো এটাই হচ্ছে আমাদের পলিস্টেরিনের ব্যবহার, এবং পলিস্টেরিন কেমন তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা দেখলাম। এখন চলে যাচ্ছে আমাদের লাস্ট পড়াতে, সেটা হচ্ছে ট্যাফলন। সেটা হচ্ছে কি? ট্যাফলন। সো মুছে দিচ্ছি। রেডি, 1 2 3 4, লেটস গো। আচ্ছা, এখন চলে যাচ্ছে আমরা কোথায়? আমরা চলে যাচ্ছি অ্যালকিনের লাস্ট একটা পড়া আছে, সেটা হচ্ছে ট্যাফলন। কি? ট্যাফলন। ট্যাফলন থেকে কিন্তু ম্যাটে পরীক্ষা প্রশ্ন আসছে অনেকবার, একাধিকবার আসছে। ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওকে, এখানে অনেকবার প্রশ্ন আসছে। ট্যাফলন মানে কি? ট্যাফলনটাকে এটাকে শর্ট ফর্মে বলা হয় PTFE, অর্থাৎ পলি টেট্রাফ্লোরোইথিলিন। কি বলা হয় বলো? পলি টেট্রাফ্লোরোইথিলিন। পলি টেট্রাফ্লোরোইথিলিন বলা হয়। কি বলা হয় বলো? পলি টেট্রাফ্লোরোইথিলিন বলা হয়। কেমন তৈরি করে সেটা দেখবো। আচ্ছা, এটা তৈরি করার জন্য একটা কথা আছে, সেটা হচ্ছে ফ্লোরো ডাইফ্লোরো ক্লোরোমিথেন, অর্থাৎ ডাইফ্লোরো ক্লোরোমিথেন, 2টা 3টা 4টা ডাইক্লোরো ফ্লোরোমিথেনকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়। স্যার এটা কি বলতেছেন স্যার? দেখো, ট্যাফলন কিভাবে তৈরি করে একটু বলতেছি। 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, এটাকে বলা হয় ডাইফ্লোরোক্লোরোমিথেন অথবা ক্লোরো ডাইফ্লোরোমিথেন। এটা অ্যাকচুয়ালি নামকরণ হবে ক্লোরো। আচ্ছা, আমি নামকরণটা লিখে দিচ্ছি, ক্লোরো ডাইফ্লোরোমিথেন। এখন হয়েছে
শেষ। সো ক্লোরো ডাইফ্লোরোমিথেন আমি নিলাম কত মোল, 2 মোল নিলাম। কত মোল নিলাম, 2 মোল। সো কি হবে দেখো, CF2 ডাবল বন্ড CF2 প্লাস HCl। ক্লোরিন এখানে কয়টা বলো, 2টা ছিল না, আমি এখানে 2টা দিলাম। ফ্লোরিন এখানে কয়টা, 4টা ছিল, 4টা ফ্লোরিন, কার্বন 2টা। আচ্ছা 2 মোল কেন নিছি, সমতাকরণ করার জন্য। এটাকে বলা হয় পলি টেট্রাফ্লোরোইথিলিন। পলি টেট্রা না, সরি টেট্রা, পলি তো পরে হবে। সো টেট্রা ফ্লোরো ইথিলিন অথবা টেট্রাফ্লোরোইথিন। এই টেট্রাফ্লোরোইথিনটাকে আমি এখন দিব CF2 দিছি না, আমি এই জায়গায় এখন দিব ফ্যান্টন বিকারক। ফ্যান্টন বিকারক হচ্ছে পরীক্ষায় ম্যাটে প্রশ্ন আসছে যে ফ্যান্টন বিকারক সংকেত কি, ফেরাস সালফেট ইনটু হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রণকে ফ্যান্টন বিকারক বলে। ফেরাস সালফেট ইনটু হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রণকে কি বলা হয়, ফ্যান্টন বিকারক বলে। এটাকে আমি n সংখ্যক দিলাম এবং এটা হয়ে গেছে CF2 এরকম 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 n। রিমেম্বার এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে ফ্যান্টন বিকারক। ফ্যান্টন এটা একটা বিকারক, নাম হচ্ছে ফ্যান্টন বিকারক। কি বলা হচ্ছে বলো, ফ্যান্টন বিকারক। শেষ, বুঝা গেছে। আর এটাকে বলা হয় পলিটেট্রাফ্লোরোইথেন। পলিটেট্রাফ্লোরোইথেন বলছিলাম না আগে যে পলিটেট্রাফ্লোরোইথিলিন। আচ্ছা পলিটেট্রাফ্লোরোইথিলিন বলবো নাকি ইথেন বলবো বলো, এটা মেইনলি আসছে কোত্থেকে বলো, এটা মেইনলি আসছে কোত্থেকে, ইথিন থেকে না? আমি বলবো পলিটেট্রাফ্লোরোইথিলিন, মেইনলি ইথিলিন থেকে আসছে, এটা আসলে ইথিলিন থেকে আসছে, সেজন্য বলা হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন। অর্থাৎ অনেকগুলো ইথিলিন একত্র যুক্ত হয়ে পলিটেট্রাফ্লোরোইথিলিন যুক্ত করছে, মানে অনেকগুলো ইথিলিন বলতে অনেকগুলো কি নামটা কি, এটা টেট্রাফ্লোরোইথিলিন, মানে অনেকগুলো টেট্রাফ্লোরোইথিলিন যুক্ত হয়ে, আবার বলছে অনেকগুলো টেট্রাফ্লোরোইথিলিন যুক্ত হয়ে পলিটেট্রাফ্লোরোইথিলিন উৎপন্ন করছে। রিমেম্বার এটার নামটা কি, পলিটেট্রাফ্লোরোইথিলিন। ইথিলিন থেকে আসছে সেজন্য নাম হয়েছে ইথিলিন। অনেকেই বলতে পারছে সিঙ্গেল বন্ড আছে, এটা তো অ্যালকেন হওয়ার কথা ছিল, না না না, এটা ইথিলিনই হবে, মানে ইথিলিন থেকে আসছে। সো আমাদের ক্লাস কিন্তু এখানে শেষ, কারণ অ্যালকেনের জারণ পলিমার করেন এর থেকে আর বেশি পড়তে হয় না, যা পড়ানো ছিল এগুলো আমাদের এখানে শেষ। সো দ্য এন্ড অফ লেকচার 24, দ্য এন্ড অফ লেকচার 24। আমার মনে হয় না এখানে আর তেমন কোনো পড়া বাকি আছে। আর নেক্সট লেকচার নাম্বার 25-এ আমরা চলে যাব অ্যালকাইনে। সো অ্যালকাইন মোস্ট প্রবাবলি 2 থেকে 3 ক্লাসে আমাদের অ্যালকাইন শেষ হয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি অ্যারোমেটিক প্রবেশ করব। সো আমাদের জৈব রসায়ন বলতে গেলে প্রায় 50% শেষ। এবং অনেককে আমাকে আস্ক করছো ভাইয়া কয়টা ক্লাস লাগবে, আমি বলে দিচ্ছি আমার মনে হয় 50টা ক্লাস দরকার নেই, আমি চাইলে তোমাদেরকে 40 থেকে 42 ক্লাসে শেষ করে দিতে পারি, তবে এটা আমার উপর ডিপেন্ড করে আমি কতটুকু পড়াবো। সো ধৈর্য রাখো যে 40 থেকে 42 ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। বাকি 8টা ক্লাস হয়তো 42 ক্লাসে যদি শেষ করি, বাকি 8টা ক্লাস হচ্ছে আমরা কিছু এমসিকিউ ক্লাস দিতে পারি বা অ্যাডমিশন রিলেটেড ক্লাস দিতে পারি। সো এটা ডিপেন্ড করে হচ্ছে পরবর্তী স্টেজে কীরকম হবে, পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যাই হোক, সো এখন যা পড়েছি এটা হচ্ছে অ্যালকেনের জারণ এবং পলিমারকরণ। আজকে পরীক্ষা থেকে ক্লাস থেকে একটা জিনিস জানলাম যে জারণ কেমনে করা হয়। অসংবিত পরীক্ষা দিয়ে আমরা জারণ করলাম, আমরা পলিমারকরণ করলাম, আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা করলাম। সো আজকে পরে এখানে থাক এবং নেক্সট ক্লাসে আমরা দেখা হবে। সবাই দোয়া করবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।